এখন আমরা দেখব সাবসিডিয়ারি অ্যান্ড আদার বিজনেস গভর্নেন্স। সো সাবসিডিয়ারি একটা ব্যাংক কোম্পানিজ থাকে, যেমন ব্রোকারেজ হাউস থাকে, মার্চেন্ট ব্যাংকস থাকে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ থাকে। সো ফার্স্ট উইল টক অ্যাবাউট ব্রোকারেজ হাউস। যেমন আমি নিজেই ডিবিএল সিকিউরিটিজ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছি, তাহলে ইটস এ ব্রোকারেজ আর্ম। সো ব্রোকারেজ ব্যবসাটার মেইন বিজনেসটা কি, যারা ব্রোকার দে অ্যাক্ট অ্যাজ এজেন্ট। তারা নিজের প্রিন্সিপাল নিয়ে কাজ করছে না, নিজের প্রিন্সিপাল নিয়ে যেটা কাজ করে সেটা ডিলার পোর্টফোলিও থেকে করে, বাট যেটা কমিশন বিজনেস, সেখানে তারা ক্লায়েন্টের পোর্টফোলিও ক্লায়েন্টের হয়ে বাই সেল করছে, সো সেখানে তারা কমিশন পাচ্ছে। সো ব্রোকার্স অ্যাক্ট অ্যাজ এজেন্ট, সো দে ডু দ্য ট্রেডিং ফর দ্য কাস্টমার। তারা কাস্টমারের হয়ে ট্রেড করে। অনেক ক্ষেত্রে তারা কাস্টমারকে ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দেয়। আমাদের দেশে অ্যাডভাইজারি বিজনেসেস নাই, যে কারণে যে অ্যাডভাইসগুলো দেওয়া হয় এটা নর্মালি আউট অফ ফেইথ অ্যাডভাইস দেওয়া হচ্ছে, বাট অ্যাডভাইসের বিনিময়ে তো আমরা কোনো আর্নিং করতে পারছি না। সেরকম আলটিমেটলি ফর্মাল ওয়েতে কোনো অ্যাডভাইস হয় না। স্টক ডিলিং করা হয়, সো নিজের অ্যাকাউন্টে পোর্টফোলিও ম্যানেজ করে সেই স্টক ডিল করা হয়, লাইক আপনি একজনের কাছ থেকে কিনছেন, আরেকজনের কাছ থেকে বিক্রি করছেন, এবার স্টক ডিলিং হয়। আর ব্রোকারেজ ফার্মগুলো মার্জিন লোনও দিতে পারে, সো তারা কাস্টমারদেরকে তাদের অ্যাসেটের এগেনস্টে মার্জিন লোন দেয়, যেটা দিয়ে তারা শেয়ার কিনে। হোয়াট আর দ্য টাইপস অফ ব্রোকারেজ অ্যাকাউন্ট? বিভিন্ন ধরনের ব্রোকারেজ অ্যাকাউন্ট হয়ে থাকে। ক্যাশ অ্যাকাউন্ট হতে পারে, যেখানে শুধু ক্যাশে বিজনেস করবেন, মার্জিন লোন নেবেন না। মার্জিন অ্যাকাউন্টে আপনি ক্যাশও নিতে পারেন, মার্জিন লোনও নিতে পারেন, সেক্ষেত্রে মার্জিন লোনে একটা এগ্রিমেন্ট করতে হয়। ম্যানেজড অ্যাকাউন্ট সাধারণত হয় এটা যারা ম্যানেজ করবে, হয়তো সে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিল, যেটা দিয়ে আপনি ম্যানেজ করছেন। জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, দেখা যায় যে একটা কাস্টমার দুইটা অ্যাকাউন্ট খুলতে পারে, একটা নিজ নামে খুলতে পারে, একটা জয়েন্ট নামে খুলতে পারে। কাস্টোডিয়ান অ্যাকাউন্ট হয় অনেক ক্ষেত্রে। কাস্টোডিয়ান আমরা যে আমাদের কাস্টমারদের যে শেয়ারগুলো, সেগুলো আমাদের একটা ডিপোজিটরি পার্টিসিপেন্ট লাইসেন্স আছে, সো আমাদের কাস্টোডিতে তাদের শেয়ারগুলো থাকে, যেটা আমরা আলটিমেটলি থাকছে হচ্ছে সিডিবিএল এ। নেক্সট আমরা দেখব মার্চেন্ট ব্যাংকিং বা ইনভেস্টমেন্ট ব্যাংকিং। আমাদের একটা মার্চেন্ট ব্যাংকও আছে, ডিবিএল ইনভেস্টমেন্ট, যেটা খুব নিউলি লঞ্চ হয়েছে, নিউলি লাইসেন্স পাওয়া। এখন ওভাবে অপারেশন খুব একটা শুরু হয় নাই। সো মার্চেন্ট ব্যাংক যে কাজগুলো করতে পারে, তারা কোনো একটা কোম্পানি যদি শেয়ার ইস্যু করে একুইটি ক্যাপিটাল রেজ করতে চায়, অথবা কোনো একটা কোম্পানি যদি বন্ড ইস্যু করে ডেট ক্যাপিটাল রেজ করতে চায়, সেই ইস্যুগুলোকে তারা ম্যানেজ করে। ইস্যুগুলো আন্ডার রাইটিং বেসিসে আসতে পারে, আবার বেস্ট এফোর্ট বেসিসে আসতে পারে। সো তারা অনেক সময় আন্ডার রাইটিং করতে পারে মার্চেন্ট ব্যাঙ্কগুলো, যে এখানে আন্ডার রাইটিংয়ে তারা এনশিওর করছে, বলছে, কমিটমেন্ট দিচ্ছে যে যদি এটা ফুললি সাবস্ক্রাইব না হয় তাহলে আমরা এটা কিনে নিব। কত পোর্শন তারা আন্ডার রাইটিং করছে এটা বলা থাকে। পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে পারে, লাইক নিজের জন্য পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে পারে, কাস্টমারের জন্য পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে পারে। লাইক ব্রোকারেজ ফার্ম, মার্চেন্ট ব্যাঙ্কসরাও মার্জিন লোন দিতে পারে। স্ট্রাকচার ফাইন্যান্স বা সিন্ডিকেশন, যেগুলো স্ট্রাকচার ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ আ ব্যাংক করতে পারে, সেটাও মার্চেন্ট ব্যাংক এই কাজগুলো করে থাকে। এবং কিছু কর্পোরেট অ্যাডভাইজরি সার্ভিসেসও তারা প্রোভাইড করে। একটা ব্যাংকে যদি কাস্টোডিয়াল লাইসেন্স থাকে, তাহলে কাস্টোডিয়াল সার্ভিসেস প্রোভাইড করতে পারে। কাস্টোডিয়াল সার্ভিস মানে সেফ কিপিং অফ ক্লায়েন্ট অ্যাসেট। ক্লায়েন্টের অ্যাসেট তারা সেফ কিপ করে, যেমন মিউচুয়াল ফান্ডের শেয়ার্সগুলো সাধারণত দেখা যায় যে কাস্টোডিয়ারের কাছে থাকতে হয়। সো ইন্টারন্যাশনাল ইনভেস্টর্স এবং মিউচুয়াল ফান্ডস যেগুলো ম্যানেজ করা হয়, সেগুলো কিন্তু একটা কাস্টোডিয়ান ব্যাংকে শেয়ার্স, টাকা পয়সা এগুলো সেফলি রাখতে হয়, সেটার এগেন্সটে ব্যাংক একটা ফিস পায়। ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট আছে, that operates side the jurisdiction of the main bank's home country, so deals with foreign currency transaction হয়। সো ওবিইউ যে অপারেশনগুলো আমরা দেখি, সেখানে মোস্টলি ফরেন কারেন্সি ডিল হচ্ছে, এবং প্রোভাইডস অফশোর ব্যাংকিং সার্ভিসেস টু নন রেসিডেন্ট অথবা অফশোর কাস্টমারদেরকে আমরা সার্ভিসেসগুলো দিয়ে থাকি। একটা ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইন্ডো থাকতে পারে, ট্রেডিশনাল ব্যাংকের, সো যেখানে তারা প্রোভাইডস শরিয়া ব্যাংকিং, শরিয়া কমপ্লায়েন্ট সার্ভিসেস দিয়ে থাকে। যেমন আমাদের ব্যাংকে একটা প্রোডাক্ট আছে তাইবা, যেটার মাধ্যমে আমরা ইসলামিক ব্যাংকিং প্রোডাক্টটা আসলে সেল করছি। প্রত্যেকটা ব্যাংকেরই, মোস্ট ব্যাংকেরই আপনি দেখবেন যে কনভেনশনাল ব্যাংকের পাশাপাশি তাদের ইসলামিক ব্যাংকের একটা উইন্ডো আছে। অনেক ব্যাংক আছে যাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আছে, লাইক যেটার মাধ্যমে তারা ক্যাশ ইন অ্যান্ড ক্যাশ আউট সার্ভিসেস দিতে পারছে, ট্রান্সফার অফ ফান্ড করতে পারছে, বিল পেমেন্ট করতে পারছে, অনলাইন শপিং করতে পারছে, ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড ম্যানেজমেন্ট অ্যাবিলিটিসও আছে। অবভিয়াসলি দ্য বিগ কোম্পানি হচ্ছে এখানে বিকাশ আর নগদ। আপনি হয়তো ইউপের উপায় দেখে থাকবেন, যেটা ইউসিবির একটা সাবসিডিয়ারি, যেটা উপায়। সো তারাও কিন্তু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস করছে, এরকম ট্রাস্ট ব্যাংকের আছে, ইসলামী ব্যাংকের আছে। এর পাশাপাশি অনেক ব্যাংক আছে যারা এজেন্ট ব্যাংকিং করে থাকে। সো এজেন্ট ব্যাংকিং দে ইউটিলাইজেস এজেন্ট অ্যান্ড থার্ড পার্টিস, যারা আসলে সার্টেইন ব্যাংকিং অ্যাক্টিভিটিস করতে পারে, এজেন্ট হিসেবে কাজ করে, এবং সেটা এজেন্ট ব্যাংকের গাইডলাইন অনুসারে তারা করে থাকে। স্টেক হোল্ডার গাভার্নেন্সের পরে আমরা দেখব। সো যখন আমরা স্টেক হোল্ডার গাভার্নেন্সের কথা বলব, আমরা
we are talking about the relationship with the stakeholders. So who are the stakeholders? আমরা অলরেডি এই কথাগুলো বলে ফেলেছি। রেগুলেটরস একটা স্টেক হোল্ডার, গভর্নমেন্ট একটা স্টেক হোল্ডার, বিভিন্ন এজেন্সিস হতে পারে, শেয়ার হোল্ডার হতে পারে, মিডিয়া, কম্পিটিটর, কাস্টমার, সাপ্লায়ার, এরা সবাই হচ্ছে আমার এজেন্ট। সো তাদের সাথে আমার স্টেক হোল্ডার এনগেজমেন্ট কেমন হবে সেটা রিলেটেড একটা গভর্নেন্স থাকে। আমি কীভাবে তাদের সাথে ইন্টারাক্ট করব সেই জিনিসগুলো সম্পর্কে রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। ফিউচার আউটলুক ব্যাংকিং সেক্টরের জন্য, লাইক নিউ জেনারেশন অফ কাস্টমার্স আসছে। এখন যারা ডিপোজিটার, অনেকেই দেখবেন যে ইয়াং জেনারেশন ডিপোজিটার। সো এদের তারা একটু টেক সাইভি, তারা হয়তো ব্রাঞ্চে যাইতে চায় না, তারা ইনপুট সার্ভিসে চায়, তারা মোবাইল থেকে সব কিছু অপারেট করতে চাচ্ছে। সো তাদের ডিজিটাল অ্যাডপশন অনেক বেশি। দে ফোকাস অন হাই কোয়ালিটি সার্ভিসের জন্য তারা প্রিমিয়াম প্রাইস পে করতে রাজি, বাট তারা সার্ভিসেস হ্যাম্পার্ড হলে তারা ওই ব্যাংকের সাথে হয়তো ব্যাংকিং করতে চায় না। সো ব্যাংকিং সার্ভিসেস আরও অনেক এক্সপ্যানশন হচ্ছে, যেমন এখন ব্যাংক অ্যাসিউরেন্স করা যাচ্ছে, যেটা আগে করা যেত না। সো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে টাই আপ হয়ে ব্যাংক কিন্তু ইন্স্যুরেন্স সার্ভিসও প্রোভাইড করতে পারছে। এরকম অনেক ধরনের লাইফস্টাইল সার্ভিসেস কিন্তু ওভার টাইম ব্যাংক আরও পরিশোধ করতে পারবে। এবং আমাদের ইকোনমির জন্য ফিউচার আউটলুকে এখন যে জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের দেশে ব্যাংকগুলোর ব্যাড ডেটের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, যেটা ইকোনমির জন্য একটা ভালনারেবল সিচুয়েশন হতে পারে। যে কারণে ব্যাংকিং সেক্টর রিফর্ম নিয়ে অনেক কথাবার্তা চলতেছে। IMF, ওয়ার্ল্ড ব্যাংক অনেক ধরনের রিফর্ম করতে বলছে, তারা না বললেও আমাদের করতে হবে। সেই রিফর্মগুলো করা, রিস্ট্রাকচারিংগুলো করা, মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশনের কথা শোনা যাচ্ছে। এখানে অনেক হিউ অ্যান্ড ক্রাই শোনা যাচ্ছে। অনেকে বলছে এটা হবে, অনেকে বলছে এটা হবে না। সেন্ট্রাল ব্যাংক কিছুটা মনে হচ্ছে একটু পিছু হটলো। সো এরকম রিলেটেড অনেক ইস্যুস সামনে আসবে, যেগুলো আসলে আমাদের জানাটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যে কারণে আপনাদেরকে কন্টিনিউয়াসলি লার্ন। এইখানে আমাদের আমরা গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই টপিকটা আমরা এখানে শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ফিল ফ্রি টু রেইজ।